এই যে ইউনূস সরকার সহ ইউনূস সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস না, বাকি যেসব উপদেষ্টা আছেন তাদেরকে দেখলে বা ধরেন ইউনূস সরকারের যারা সমর্থক আছেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে, তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে। তারা নির্বাচনটা দিতে চান না। নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা বলতে চেষ্টা করলেন যে ভাই, আমরা এইখানে আসছি, নির্বাচন একটা দিব, আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল, আমরা কিছু সংস্কার করব, সংস্কার করে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাব গিয়া। টাইমলাইনটা কি? টাইমলাইনটা হচ্ছে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের আধা পর্যন্ত। এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি, তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইল না। তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে নির্বাচন না, সংস্কারের আগে নির্বাচন না, আমরা কি এই জন্য এটা করছিলাম কিনা। তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল। তো ভয় পাওয়ার মতো কারণটা কি? বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির হয়েছে কেন? ভাই, নির্বাচনের জন্য অস্থির হয়েছে সেইটাও খুব সরল কথা। নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যে কোনো জায়গায় যা কিছু করি, এটাতে কিন্তু পোষায় না। কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির জায়গা আসে, যেগুলো অন্যান্য জায়গায় যত রকম যত কিছু আসে, এই সচিবালয়ে কোন সচিব বসবো না বসবো, এগুলি কিন্তু অলরেডি বিএনপির হাতে চলে গেছে। কিন্তু তারপরেও কিন্তু সবকিছু যায় নাই। যতদিন পর্যন্ত সবকিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে, নির্বাচন পাইতে হবে, নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে। সেই জন্য আমি মনে করি এই যে মানে এই ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে, এইটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ ম্যাচিউর চাল বলে মনে হয়। বিএনপি বলতেছে যে আপনারা ইলেকশনটা ঠিক মতো দিতে পারবেন না, অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনূস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে। এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিক মতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে, যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব। আরেকটা মজার ব্যাপার করছে, আওয়ামী লীগ আইসা এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে। আওয়ামী লীগও এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায়। কি ইন্টারেস্টিং দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা কয়ে আসলো, মানে 2014 সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না। এখনো এটাই চান ভাই। এক কথা তো এক মুখে 4-5 কথা কন কেন? জনাব মোহাম্মদ আরাফাত, আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর আগে শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে? এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে? শেখ হাসিনার অধীনে নির্বাচন চান? শেখ হাসিনার অধীনেই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয়। 2014-তে হয়েছে, 2018-তে হয়েছে, 2023-এ হয়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন চান। যদিও ডক্টর ইউনূসের প্রতি আমি কি বলবো, আমার একটু আস্থা আছে যে অন্তর্বর্তী সরকারের 3 জন সদস্য যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোনো রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশ নেয়, তবু আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইলেকশনটা বা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে ইলেকশনটা ভালো হবে। কেন এই আস্থা আছে জানেন? দেখেন, এইখানে যারা উপদেষ্টারা আছেন, যেমন ধরেন সৈয়দ রিজওয়ানা হাসান কিন্তু মুখপাত্র হিসেবে বলছেন, কি বলছেন যে সৈয়দ রিজওয়ানা হাসান বলছেন যে যদি কেউ সরকারে আছে যারা, তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা পদত্যাগ করা যাবে। এবং সবচেয়ে বড় কথা হইলো যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না, মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি। আমরাও দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা, আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে, আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন, আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজেরে। সেটা তো করা হয় না। সুতরাং আমি মনে করি যে ডক্টর ইউনূসের প্রতি আমার এই আস্থা আছে। যদি এই ইলেকশন হয়, আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার নাই। এই ঝামেলা, এই গ্যাঞ্জামের কোনো মানে হয় না। এবং আমি মনে করি যে ডক্টর ইউনূসের অধীনে একটা ভালো নির্বাচন হবে। এবং আমি মনে করি না যে ওই 3 জন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরো ক্যাবিনেট পার্সিয়াল হয়ে যাবে। এই সরকারে আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি, এবং আমি মনে করি যে এর কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। এর ক্যাবিনেট মেম্বাররা সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচনে অংশ নিলে সেটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। আমি আবার বলি যে এইটা মির্জা ফখরুল আলমগীর ঠিক মতোই পয়েন্ট আউট করছেন, কিন্তু আমি সৈয়দ রিজওয়ানা হাসানের শুনছি যে উনি একদম ক্লিয়ার করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি রাজনৈতিক দল করে তারা আসলে সরকারে থাকবে না।
নাহিদ ইসলামের এইটা মনে না হয় যে বিএনপির যে রোল 2007 সালে ছিল সেই রোলটাতেই বিএনপি না থেকে আওয়ামী লীগের রোলে চলে যাবে, তাইলে এটার মধ্যে থেকে কোনো কিছু একটা সেন্স মেক করতে পারে। কিন্তু দেখেন, আমার কাছে কিন্তু মনে হয় যে কার কথায় বা কার পরামর্শে, কার দেখিয়ে দেওয়া পথে এরা যেন এইটা চিন্তা করতেছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলা যাবে, সেই জন্য বিএনপিকে আসলে একটু চাপে রাখা দরকার, বিএনপিকে একটু কথা শোনানো দরকার। এইটা আমার মাথায় ঢোকে না। আপনি যদি খেয়াল করেন যে মানে এত কিছুর পর বিএনপি আওয়ামী লীগের সাথে আঘাত করতে চাচ্ছে, এরকম একটা ইঙ্গিত যে আমাদের উপদেষ্টা মহোদয়রা, অর্থাৎ মানে জনাব নাহিদ, জনাব আসিফ এবং আমাদের ছাত্র নেতা জনাব হাসনাত সার্জিসরা যে এটা দিতেছেন, এটা আমার কাছে একটা অসম্ভব বিষয় লাগে। দেখেন, তারেক রহমান দেশ ছাড়া হয়েছেন আওয়ামী লীগের কারণে, খালেদা জিয়াকে তো জেল তো খাটানো হয়েছেই, এবং সেই জেল খাটানোটার পরেও আমি যেটা দেখি যে দেখেন এই 1 বছরের মধ্যে, এই 1-1.5 বছরের মধ্যেও এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা বলছে সেগুলো আপনাদের মনে পড়ে? সেসব কথা আসলে জনসমক্ষে উচ্চারণ করা যায়? একটা মানে এইসব কথাগুলি কেউ কোনোদিন বলতে পারে? মানে এইটা কি বিএনপি এখন কি স্বার্থে, মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে এইটা মনে হইতে পারে? মানে কোন বাস্তবতায়, কোন দিন বিএনপি এসে আওয়ামী লীগের সাথে আঘাত করবে, এইটা কার মাথায় ঢুকছে, কার মাথায় এটা বলা হচ্ছে, আমার এটা মাথায় ঢোকে না। এখানে আমার টেক হইলো বিএনপির একটা অংশ অবশ্যই চাইবে যে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক, কারণ তাতে সারা দুনিয়ায় তাদের একটা লেজিটিমেসি থাকে যে তারা একটা কম্প্রিহেন্সিভ ইলেকশন করছে। বিএনপি কিন্তু নির্বাচন চাওয়ার পাশাপাশি তাদের লোকদেরকে, আমার ধারণা, আমার সাথে তো আর বিএনপির কথা হয় না, কিন্তু তাদের লোকদেরকে স্পেসিফিক ইনস্ট্রাকশন দিছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। মামলা দিয়ে তারা মোটামুটি এখন ঠিকানা ছাড়া আছে, তারা কিন্তু নিজেদের গ্রামে দেশে থাকতে পারতেছে না। আওয়ামী লীগ যদি এখন স্থানীয়ভাবে ইলেকশনও করে, সেই ইলেকশনের ক্ষেত্রে কয়জন আওয়ামী লীগের লোকজন অংশ নিতে পারবে বা আদৌ আওয়ামী লীগ অংশ নিবে কিনা, মানে আওয়ামী লীগের ব্যাপারটা দেখেন। 2014-এর পর থেকে শেখ হাসিনার অধীনে ছাড়া অন্য কোনো ইলেকশন তারা করবে কিনা, করতে পারবে কিনা, সেটা তো পরের ব্যাপার। তারপরও তাদের লোকেরা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটা আরো পরের ব্যাপার। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে তাদের আসলে কতটা জনপ্রিয়তা রয়েছে, এখন কতটা রয়েছে। তো বিএনপি তো ভালো, বিএনপি তো এখন আওয়ামী লীগের সহ ইলেকশন করতে চাইবে, একটা কম্প্রিহেন্সিভ ইলেকশন করার জন্য, সারা দুনিয়ারে দেখানোর জন্য যে আমরা 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 সবাই নিয়ে একসাথে ইলেকশন করছি। আওয়ামী লীগের জনপ্রিয়তা যে এখন তলানির মধ্যে এবং তলানির নিচে, এবং মানে আমি কি বলবো, মানে এই জনপ্রিয়তা নিয়ে তারা এখন ইলেকশনে মাঠে আসবে, আইসা খুব ভালো করবে, এইটা কে বিশ্বাস করবো, এটা আমি জানি না। 15 বছরের দুঃশাসন, নানা রকমের প্রাতিষ্ঠানিক ধ্বংস ইত্যাদি কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে কারো অত্যাচার করতে ক্ষমতা লাগে, সেই ক্ষমতাটা আসলে তারা পোশাক দেয় না, ক্ষমতাটা দেয় তাকে বিচারহীনতা, ক্ষমতাটা তারা দেয় হচ্ছে সে কতটা হেডম, অন্যায় অন্যায্যভাবে দেখাইতে পারতেছে তার উপরে। কোনোদিন কোনো বই খাতা ঘাইটা এটা করে না। দেখবেন আপনি, আমরা খুব জনপ্রিয়ভাবে আমাদের হারুন সাহেবের কথা কই না, যে পুলিশ এসপি না, মানে কি ডিবির প্রধান হারুন সাহেবের কথা। তা হারুন সাহেব তো পোশাকে পড়তো না, কিন্তু তার এটা কি কম ছিল? আবার এই হারুনরেও আমি বলি, একটা মাঝারি পুলিশ কর্মচারী কিন্তু ছিল হারুন। অনেকে এই কথাটা বলে এখন একটা খুব আরাম পায় যে হারুন ধরে নিয়ে গিয়েছিল 6 জন সমন্বয়ক। অবশ্যই হারুন ধরে নিয়ে গিয়েছিল, মানে হারুনের ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে নাকি? হারুনরে অবশ্যই পুলিশ কমিশনার বলছে, নাহলে তার বস আইজি বলছে, নাহলে তার বস স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, এবং অবশ্যই শেখ হাসিনা বলছে যেন তাকে ধরে নিয়ে গেছে। এটা হারুন ধরে নিয়ে গেছে, এবং হারুনকে 1 তারিখ আবার দেখা গেল এখান থেকে সরাইও দেওয়া হয়েছে। এইসব গল্প আমি বলি, বাংলাদেশে শেখ হাসিনার আমলে শেখ হাসিনার নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়তো না। জোকস অ্যাপার্ট, এই 3 বাহিনীর পোশাক পরিবর্তন, মানে পুলিশের পোশাক পরিবর্তনের কথা বলতেছে, যে বিপুল পরিমাণে টাকা খরচ হবে, একদিকে কর আরোপ করতেছে, আরেকদিকে খুদাই খরচ করতেছে, কাপড় বদলালে সব সাবস্টিটিউট হয়ে যাবে। আর আছে চৌবাচ্চার অঙ্ক, ওই যে 41টা ফুটা দিয়ে পানি বেরোয়, অথচ পানি আসে মাত্র 2টা নল দিয়ে, যেদিকে তাকান পানি বেরই হইতেছে। ব্যাংকিং, শিক্ষা, লিগ্যাল সিস্টেম, চিকিৎসা, পুলিশ ফোর্স, রাজনৈতিক দল, কোনটা রেখে কোনটা ধরবেন? এখন দুনিয়ার কোনো সরকারের সাধ্য নাই এতগুলা ফুটা একসাথে বন্ধ করার। এই সরকারের হাতে সময় যেহেতু কম, তারা চেষ্টা করতে পারে অন্তত 2-4টা বড় ফুটা বন্ধ করার, তাতে বাকি 37-38টা আপসেই বন্ধ হয়ে যাবে।
এক নাম্বার হলো দুর্নীতি, যেমন ব্যাংকিং খাতে সিস্টেমেটিক দুর্নীতি, সার্ভিস সেক্টরের দুর্নীতি, কোনো একটা কাজ করতে গেলে পাসপোর্ট বানানো, গ্যাসের লাইন, টিভির লাইন, বিদ্যুৎ লাইন, এসব কাজের জায়গাগুলিতে অ্যাডমিনিস্ট্রেশন এরকম টাইট বানাতে হবে যাতে ঘুষ নেওয়ার কোনো সুযোগ না থাকে। মানে ওই দিন আবার দেখলাম একটা অনুষ্ঠানে একজন বলতেছেন যে আমাদের যে পরিবহন সেক্টরে যে পরিবহন সেক্টরে যে একটা কিরকম একটা অবস্থা চলতেছে, একটা নগরের মধ্যে যে একটা পরিবহন ব্যবস্থা নাই, সেইটা যদি ঠিক করতে পারতো এই সরকার ঠিক করার যদি কোনো উদ্যোগ নিত তাহলে একটা কাজ হতো। কারণ দলীয় সরকার আইসা এগুলি ঠিক করা অনেক 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 কঠিন কাজ, কারণ তারা একসাথে চাঁদাও লাগবে, চাঁদা লাগবে, ভোট লাগবে, জনতুষ্টি লাগবে, আবার সবকিছু লাগবে। এই সরকারে যেহেতু কোনো কিছু লাগবে না, তারা এগুলি ঠিক করতে পারতো।